আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কথা বলবো। ইংলিশ সেকেন্ড পেপার আমরা এখানে গ্রামার অংশে যে বিষয়গুলো ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সকল স্টুডেন্টদের জন্যই উপকারী, তাই মূলত আমরা তুলে ধরবো এখানে। তো আজকে আমরা এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, খুব কমন কিছু নিয়ম, সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই 3 প্রকার সেন্টেন্সের খুব সাধারণ কিছু নিয়ম, যেগুলো তোমরা অনেকে বাসায় হয়তো ইতিমধ্যে প্র্যাকটিস করেছ, এবং যারা করনি বা ভুলে গিয়েছ, সকলকে আমি অনুরোধ করব যে এই ভিডিওটি দেখে তোমরা একটু নিজেরা আবার নিজেদেরকে একটু যাচাই করে নিবে এবং নিজেদের যা তোমরা ভুলে গিয়েছো তা একটু শুধরে নেওয়ার চেষ্টা করবে। সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করার সময় যে বিষয়গুলো পাবো, যেমন বিং খুব কমন, এবং সাধারণত বিং বলতে আমরা বুঝি অক্সিলারি ভার্বগুলোর সাথে যখন আইএনজি যোগ হয়, যেমন বি, প্রেজেন্ট টেন্সে বি, এম, ইজ, আর, এই ভার্বগুলোর সাথে যখন আইএনজি যোগ হয় তখনও এটা বিং। আবার পাস্ট টেন্সে যখন ওয়াজ, ওয়্যার, এই ভার্বগুলোর সাথে আইএনজি যোগ হয় তখন এগুলো বিং হয়ে যায়। তো মূলত আমরা বিং বলতে বুঝবো প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর, এবং পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার। তো বিং যখন সিম্পল সেন্টেন্সে থাকবে তখন আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে পরিবর্তন করব তা আমরা দেখে নিই। তো সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমরা যখন বিং পাবো, আমরা শুরুতেই সিন্স এবং অ্যাজ অথবা হোয়েন, এই 3টি কনজাংশন দিয়ে যে কোনো একটি দিয়ে আমরা শুরু করব। তো সিন্স এবং অ্যাজ আমরা কারণ বোঝালে ব্যবহার করব, আর হোয়েনটি আমরা সময় যখন বোঝাবে তখন ব্যবহার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিন্স, অ্যাজ যখন আমরা কারণ বোঝাবো, আর হোয়েন যখন সময় বোঝালে। তো এরপরই আমরা সিম্পল সেন্টেন্সের সাবজেক্টটিকে আনবো। তারপর খেয়াল করব যে বিং যেখানে আছে সে বিং এর পরিবর্তে আমরা বাক্যটি কোন টেন্সে আছে সেটা খেয়াল করব। যদি দেখি যে প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার, যেটা আমরা ইতিমধ্যে উপরে দেখে আসছি। তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখি। যেমন এখানে একটি সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সটি কি, বিং উইক দ্য ওল্ড পিপল আর ইজিলি অ্যাটাকড বাই করোনা ভাইরাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিং, তো আমরা আগেই দেখে আসি উপরে স্ট্রাকচারটি। তো স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করব, কমপ্লেক্স করার সময় শুরুতেই আমরা, যেহেতু এখানে কারণ বোঝাচ্ছে, তাই আমরা অ্যাজ বা সিন্স এর যে কোনো একটি দিয়ে শুরু করতে পারি। তো আমরা এখানে অ্যাজ দিলাম। তো তারপরে আমরা কি নিয়ে আসবো, সাবজেক্ট। তো সাধারণত বিং যুক্ত বাক্যের সাবজেক্টটি কমার পরের অংশে থাকে, তাহলে আমরা কমার পরের অংশে এখানে যে সাবজেক্টটি দেখতে পাচ্ছি দ্য ওল্ড পিপল, তাহলে আমরা এখন দ্য ওল্ড পিপল এখানে নিয়ে আসলাম। তারপরে আমরা দেখে আসলাম যে বিং এর পরিবর্তে আমরা কি বসাবো। বিং এর পরিবর্তে আমরা যেখানে টেন্স অনুযায়ী আমরা যদি দেখি প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্স হলে ওয়াজ, ওয়্যার। তো এখানে আমরা যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে ছিল, তাই আমরা এখানে আর বসালাম। এরপরে বাকি অংশে কোনো পরিবর্তন হবে না। তাহলে বিং উইক দ্য ওল্ড পিপল আর ইজিলি অ্যাটাকড বাই করোনা ভাইরাস। তো এই বাক্যটিকে যখন আমরা কমপ্লেক্স করলাম, তা কি হয়ে গেল, অ্যাজ দ্য ওল্ড পিপল আর উইক দে আর ইজিলি অ্যাটাকড বাই করোনা ভাইরাস। তো এখন আমরা বিং দিয়ে সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ড করা যায় সেটা দেখব। তো সিম্পল থেকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা আগেই এখানে একই কথা, যেটা
প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে বিং মানে কি, আর পাস্ট টেন্সের জন্য আমরা আগের কথাটা খেয়াল রাখবো। তো এখানে আমি আর রিপিট করলাম না, যেহেতু আগে এটা আমরা বলে আসছি। তো সিম্পল থেকে কম্পাউন্ড করার সময় আমরা কি খেয়াল করব, আমরা এর আগে যে স্ট্রাকচারটা ছিল সিম্পল থেকে কমপ্লেক্স করার সময়, এখন সিম্পল থেকে কম্পাউন্ডের ক্ষেত্রে একটু পরিবর্তন হয়েছে। এখানে বাক্যের শুরুতে আমরা যে ওই যে সিন্স অ্যাজ হয়ে নেই, কনজাকশনটা এখানে নেই। এখানে আমরা শুরুই করব সাবজেক্ট দিয়ে। তো সাবজেক্টের পরে আমরা বিং এর পরিবর্তে ওই আগের মতো টেন্স অনুসারে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আমরা বসাবো। তারপরে আমরা বাক্যে যে কমা থাকবে সে কমাটা উঠিয়ে দেব এবং সেখানে শুধু অ্যান্ড বসিয়ে বাকি অংশ লিখে দিব। তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে সেন্টেন্সের প্রথম অংশের সাবজেক্ট ও ভার্ব একই থাকলে আমরা যখন অ্যান্ড বা বাট ইউজ করি তখন ওই প্রথম সাবজেক্ট এবং ভার্বটি দ্বিতীয় অংশে আর বসে না। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি। যেমন আগের এক্সাম্পলটি আমরা এখন কম্পাউন্ড করব যে বিং উইক দ্য ওল্ড পিপল আর ইজিলি অ্যাটাকড বাই করোনা ভাইরাস। তো এখানে আমরা কম্পাউন্ড করার সময় আমরা আগের মতো আমরা বাক্যের শুরুতেই সাবজেক্ট নিয়ে আসলাম, যেমন দ্য ওল্ড পিপল, আর বিং এর পরিবর্তে আমরা আর বসালাম এখানে, এবং এই যে কমাটি ছিল কমার জায়গায় আমরা অ্যান্ড দিয়ে এখানে খেয়াল রাখি যে এই যে সাবজেক্ট এবং ভার্ব যেহেতু এক, দ্য ওল্ড পিপল এবং আর দুটাই পরের অংশে আমরা আর বসাইনি, কারণ একই সাবজেক্ট এবং ভার্ব অ্যান্ডের পরে সাধারণত আমরা ব্যবহার করি না। এই জন্য আমরা বাক্যটি এখন দ্য ওল্ড পিপল আর উইক অ্যান্ড দে আর না লিখে আমরা শুধু লিখলাম অ্যান্ড ইজিলি অ্যাটাকড বাই করোনা ভাইরাস। তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি সিম্পল সেন্টেন্সে। দ্য বিং ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট। তো কমপ্লেক্স করার সময় আমরা ওই যে আগে এখানে যেহেতু কারণ বোঝাচ্ছে এই জন্য আমরা সিন্স নিয়ে আসলাম, তারপরে সাবজেক্টটি বসালাম দ্য টি, আর বিং এর পরিবর্তে যেহেতু এটা পাস্ট টেন্স তাই এখানে ওয়াজ দিলাম এবং যার বাকি অংশ যথারীতি আমরা ব্যবহার করলাম। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে এখানে কনজাকশন হবে না, শুধু কমার জায়গায় অ্যান্ড। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে দ্য টি ওয়াজ ভেরি হট অ্যান্ড আই কুড নট ড্রিঙ্ক ইট। এখানে দ্য টি ভিন্ন সাবজেক্ট এবং আই ভিন্ন সাবজেক্ট এবং ওয়াজ ভিন্ন ভার্ব, কুড নট ভিন্ন ভার্ব। এই জন্য আমরা এখানে পরের অংশে সাবজেক্ট এবং ভার্ব পুরোটাই বসালাম, কিন্তু প্রথম অংশের সাবজেক্ট যদি পরের অংশের সাবজেক্টের সাথে মিল থাকতো তাহলে কিন্তু আমরা এখানে আর দ্বিতীয়বার সেটা লিখতাম না। তো আমরা আরেকটি উদাহরণ দেখি। বিং ইমপেশেন্ট দ্য বয় লেফট দ্য কম্পিটিশন। তো এটা কমপ্লেক্স আমরা কি দিয়ে করলাম, হোয়েন দিয়ে। কেন এখানে হোয়েন নিয়ে আসলাম, কারণ এখানে সময় বোঝাচ্ছে। বিং ইমপেশেন্ট অর্থাৎ ছেলেটি যখন ওই অধৈর্য হয়ে গেল অর্থাৎ একটা সময়কে বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে হোয়েন বসালাম। কারণ আমরা আগেই জানি যে বিং এর পরিবর্তে সিন্স অ্যাজ হোয়েন আমরা দিতে পারি। এরপরে আমরা ভার্ব হিসাবে এখানে সাবজেক্ট হিসাবে দ্য বয় নিয়ে আসলাম এবং বিং এর পরিবর্তে পাস্ট টেন্স ওয়াজ। এরপরে বাকি অংশ লিখলাম। তাহলে বিং ইমপেশেন্ট দ্য বয় লেফট দ্য কম্পিটিশন, একে আমরা যখন কমপ্লেক্স করব হয়ে গেল দ্য বয় ওয়াজ ইম্পেশেন্ট হি লেফট দ্য কম্পিটিশন। তো এই বাক্যটাকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে হোয়েন এখানে নিয়ে আসলাম না, কারণ এখানে কনজাকশন হবে না। আমরা শুধু কনজাকশন হিসাবে কি নিয়ে আসবো, অ্যান্ড নিয়ে আসবো। আর সাধারণত কোনো লিঙ্ক আর ভার্ব যেমন সিন্স অ্যাজ হোয়েন সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে বসে না। তো কম্পাউন্ড সেন্টেন্সে আমরা অ্যান্ড সাধারণত ব্যবহার করি আর বিপরীত অর্থ বসালে ভার্ব ব্যবহার করি। তো এখানে দ্য বয় ওয়াজ ইমপ্রেশন অ্যান্ড লেফট দ্য কম্পিটিশন। তো এখানে লক্ষণীয় দ্য বয় পরের অংশে আমরা আনলাম না, কারণ পরের অংশে দ্য বয় যেহেতু একই সাবজেক্ট এবং কিন্তু ভার্বটা এখানে নিয়ে এসেছি, কারণ ওয়াজ এবং লেফট ভিন্ন ভার্ব। তো আমরা এতক্ষণ বিং দিয়ে বেশ কিছু এক্সাম্পল দেখলাম। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার সিম্পল সেন্টেন্সে হ্যাভিং। তো হ্যাভিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড পরিবর্তন করব। তো আমরা আগে দেখে নিই হ্যাভিং কি। হ্যাভিং হচ্ছে
প্রেজেন্ট টেন্সে যে আমরা হ্যাভ এবং হ্যাজের সাথে আইএনজি যোগ করলে হ্যাভিং হয়, আর পাস্ট টেন্সে হ্যাডের সাথে আইএনজি যোগ করলে হ্যাভিং। তো সুতরাং আমরা হ্যাভিং মানেই ধরে নেব হ্যাভ এবং হ্যাজ অথবা হ্যাডের সাথে আইএনজি। তো সিম্পল থেকে কমপ্লেক্স যখন আমরা করব, তো আমরা সেই আগের বিংয়ের ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো ফলো করেছি এখানে সেম নিয়ম। দেখো যে আমরা সিনসেস কারণ বুঝালে, ওয়েন সময় বুঝালে, সাবজেক্ট, এখন হ্যাভিংয়ের পরিবর্তে আমরা টেন্স অনুসারে হ্যাভ হ্যাজ হ্যাড লিখে বাকি অংশ। তো আমরা একটি এক্সাম্পল দেখি। তোমরা স্ট্রাকচারগুলো অবশ্যই মনে গেঁথে নিবে, কারণ স্ট্রাকচার জানা থাকলে যখন যে কোনো সময় তোমরা সলভ করতে পারবে। তো তোমরা স্ট্রাকচারগুলো একটু বারবার অনুশীলন করবে। তো আমরা এখানে সিম্পল সেন্টেন্স আমরা একটা এক্সাম্পল পেলাম, হ্যাভিং টেকেন লাঞ্চ দ্য স্টুডেন্টস ওয়েট টু টেক রেস্ট। তো হ্যাভিং যেহেতু রয়েছে তাহলে আমরা সিন্স অ্যাজ বা হোয়েন এর যে কোনো একটা বসাবো। তাহলে এখানে হ্যাভিং টেকেন লাঞ্চ, তারা লাঞ্চ করলো। তো এখানে আমি সিন্সও ব্যবহার করতে পারি, হোয়েনও ব্যবহার করতে, কারণ এখানে দুটাই বোঝাচ্ছে, সময়ও বোঝাচ্ছে আবার কারণও বোঝাচ্ছে। তো তোমাদের যেটা খুশি তোমরা ইউজ করো। এরপরে আমরা সাবজেক্ট হিসাবে এখানে আমরা যেহেতু সাবজেক্ট পরের অংশে, আমরা পরের অংশ থেকে সাবজেক্টটাকে নিয়ে আসলাম দ্য স্টুডেন্টস। আর হ্যাভিংয়ের পরিবর্তে হ্যাড, কারণ বাক্যটি ছিল পাস্ট টেন্সে, এই জন্য হ্যাড বসিয়েছি। এরপরে আমরা বাকি অংশ বসিয়ে, তবে এখানে একটা জিনিস খেয়াল করো, দ্য স্টুডেন্টসকে যেহেতু আমরা প্রথম অংশে নিয়ে গিয়েছি, তাই স্টুডেন্টসের পরিবর্তে এখানে সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করা হয়েছে। এখন আমরা হ্যাভিং যুক্ত বাক্য থেকে কিভাবে কম্পাউন্ড করব সিম্পল থেকে সেটা দেখব। তো সাবজেক্ট প্লাস, এখানেও লক্ষণীয়, যেহেতু কম্পাউন্ড করব আমরা বাক্যের শুরুতে আর সিন্স অ্যাজ হোয়েন দেব না, আমরা শুরুই করব সাবজেক্ট দিয়ে, তারপরে ওই আমরা একই নিয়ম যেটা হ্যাভিংয়ের পরিবর্তে টেন্স অনুসারে আমরা হ্যাভ অ্যাজ হ্যাড বসাবো, এখানে কমাটা উঠিয়ে আমরা অ্যান্ড বসাবো এবং বাকি অংশ। এখানেও আমরা খেয়াল করব যে সেন্টেন্সের প্রথম অংশের সাবজেক্ট ও ভার্ব একই থাকলে অ্যান্ড এবং বাটের পর ওই সাবজেক্ট ও ভার্বটি বসবে না। তো আমরা এখন এক্সাম্পল দেখি। এক্সাম্পলটি হচ্ছে হ্যাভিং টেকেন লাঞ্চ দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু টেক রেস্ট। তো এখানে আমরা কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে আগে নিয়ে আসলাম, তারপরে হ্যাভিংয়ের পরিবর্তে আমরা এখানে হ্যাড বসালাম, তারপরে ভার্বটি বসালাম, আর কমার জায়গায় এখানে অ্যান্ড। এখানে খেয়াল করো তোমরা যে দ্য স্টুডেন্টস যেহেতু প্রথম অংশে বসিয়েছি তাই এখানে আর বসালাম না, আর এখানে আমরা ওয়েন্ট, যেহেতু ওয়েন্ট এবং ভিন্ন একটি ভার্ব তাই ওয়েন্ট আমরা এখানে বসালাম। তা আমরা আরও কিছু এক্সাম্পল দেখি সিম্পল সেন্টেন্সে, যেমন দ্য সান হ্যাভিং সেট উই রিটার্নড হোম। কমপ্লেক্সে আমরা করব, যেহেতু এখানে একটা সময় বোঝাচ্ছে তাই আমরা শুরুতেই হোয়েন ব্যবহার করলাম, তারপরে সাবজেক্ট হিসাবে দ্য সান, এবং হ্যাভিং যেহেতু আমরা হ্যাভিংয়ের পরিবর্তে হ্যাড, যেহেতু পাস্ট টেন্স তাই হ্যাড, এরপরে বাকি অংশ। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা শুরুতেই সিন্স অ্যাজ হোয়েন দেব না, শুধু সাবজেক্ট নিয়ে আসব, আর বাকি অংশে আমরা হ্যাভিংয়ের পরিবর্তে এখানেও হ্যাড ইউজ করলাম, আর কমার জায়গায় শুধু অ্যান্ড দেওয়া হলো। আর যেহেতু প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় অংশের সাবজেক্ট ভিন্ন, সুতরাং এখানে আমরা কোনো চেঞ্জ করলাম না। আমরা আরও একটি উদাহরণ দেখি, হ্যাভিং মাচ ওয়েলথ দ্য ম্যান লিডস এ লাক্সারিয়াস লাইফ। তো এখানে আমরা সিন্স কেন ব্যবহার করলাম, কারণ এখানে লোকটির সম্পদ থাকা এখানে একটি কারণ বোঝাচ্ছে, এই জন্য আমরা বাক্যের শুরুতে সিন্স ব্যবহার করলাম। তারপর সাবজেক্ট হিসাবে প্রথম অংশে নিয়ে আসলাম দ্য ম্যান, আর এখানে হ্যাভিংয়ের পরিবর্তে আমরা হ্যাজ কেন লিখেছি, কারণ এটা একটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, আর দ্য ম্যান যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে আমরা হ্যাজ ব্যবহার করেছি। এরপরে আমরা দ্বিতীয় অংশে আর কোনো পরিবর্তন করলাম না। তো কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা খেয়াল করি যে দ্য ম্যান হ্যাজ মাচ ওয়েলথ, যেহেতু এবং কমার জায়গায় শুধু অ্যান্ডের পরে এখানে খেয়াল করো যে হিটা আমরা এখানে বসিয়ে নিই, কারণ যেহেতু প্রথম অংশে দ্য ম্যান এবং হি একই ব্যক্তিকে বোঝাচ্ছে তাই আমরা এখানে আর হি ব্যবহার করলাম না। আমরা আরেকটি সিম্পল সেন্টেন্সের আরেকটি
এক্সাম্পল দেখব যেটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে। আমরা অনেক সেন্টেন্স পাবো যেটা মূল ভার্বের সাথে আইএনজি দিয়ে হয়। তো মূল ভার্বের সাথে আইএনজি যখন থাকবে তখন আমরা ওই যে আগে যখন আমরা বিইং এবং হ্যাভিং যে বিষয়গুলো ছিল এখানে একই বিষয় কাজ করবে, অর্থাৎ সিন্স বাক্যের শুরুতে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় সিন্স অ্যাজ কারণ বুঝালে এবং হোয়েন সময় বুঝালে এই জিনিসটা আমরা খেয়াল করব। এবং সাবজেক্ট হিসাবে আমরা বাক্যের দ্বিতীয় অংশে সাধারণত সাবজেক্টটি থাকে সেটাকে বসাবো। ভার্বের সাথে আইএনজিটাকে আমরা তখন বিইং এবং হ্যাভিং এর পরিবর্তে আমরা হ্যাভ এজ হ্যাড বা এম ইজ আর ওয়াজ বার বসিয়েছি, কিন্তু এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি অর্থাৎ মূল ভার্বটিকেই আমরা টেন্স অনুসারে ব্যবহার করব। এরপর বাকি অংশ বসাবো। আর তো এখানে আমরা খেয়াল করি যে ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। তো এখানেও আমরা খেয়াল করব যে বিং এবং হ্যাভিংয়ের ক্ষেত্রে আমরা যেভাবে ব্যবহার করেছিলাম হোয়েন, তো এখানেও আমরা সে শুধু আমরা এখানে মূল ভার্বের সাথে আইএনজিটা উঠিয়ে দিয়ে সেই মূল ভার্বটিকে আমরা টেন্স অনুসারে ব্যবহার করলাম, যেহেতু এটা পাস্ট টেন্স তাই ক্লোজিং হয়ে গেল ক্লোজড, আর বাকি অংশে খুব একটা নেই। তো ভার্ব প্লাস আইএনজি যুক্ত বাক্যকে আমরা কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা কি করব দেখো, যে ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, I closed the door and went back to work। তো এখানে আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন ভার্বের সাথে আইএনজির পরিবর্তে আমরা টেন্স অনুসারে বাকি অংশ এবং কমা উঠে গিয়ে এখানে অ্যান্ড বসবে। সেন্টেন্সের প্রথম অংশের সাবজেক্ট ও ভার্ব একই থাকলে অ্যান্ড এবং বাটের পরে আমরা তো একই সাবজেক্ট বসাই না। তো এখানেও আমরা খেয়াল করো যেহেতু আই এবং অ্যান্ডের পরে আই বসে তাই আমরা এখানে আর আইটাকে বসালাম না। 2 + 2 অর্থাৎ একটা সেন্টেন্সে যখন আমরা দুই ধরনের 2 পাবো তখন আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে করব। তো এক্ষেত্রে আমরা খেয়াল করব TOO2 এর জায়গায় আমরা সো বসাবো, আর TO2 এর জায়গায় দ্যাট। তারপরে আমরা খেয়াল করব যে প্রথম সাবজেক্টটি কি সেটা বসাবো। টেন্স অনুসারে ক্যান নট বা কুড নট, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ক্যান নট, পাস্ট টেন্সে কুড নট। তো আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু ওয়েক টু মুভ। তো এখানে আমরা খেয়াল করো আমরা তো আগেই দেখে আসছি যে TOO2 এর পরিবর্তে সো, আর TO2 এর পরিবর্তে দ্যাট আগে বসাবো। এক্সাম্পলটা খেয়াল করলে বুঝবো। তাহলে আমরা TOO2 পরিবর্তে সো বসালাম, বা বাকি অন্য কোনো অংশে কোনো চেঞ্জ নেই। আমাদের খেয়াল রাখতে হবে TOO2 এর পরিবর্তে সো, আর এই যে 2, এই 2টার জন্য আমরা একটা দ্যাট বসিয়ে প্রথম অংশে যে সাবজেক্ট থাকবে, যেমন এখানে প্রথম অংশে যে সাবজেক্ট দ্য ওল্ড ওমেন, এই ওল্ড ওমেনের পরিবর্তে আমরা এখানে সি বসালাম। আর আমরা তো আগে আর স্ট্রাকচারে দেখে আসছি যে প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। তো সুতরাং এখানে আমরা কুড নট ব্যবহার করলাম। তো দুইটা পরিবর্তন, TOO2 এর পরিবর্তে সো, TO2 এর পরিবর্তে দ্যাট। সাথে খেয়াল রাখতে হবে প্রথম যে সাবজেক্ট সেই সাবজেক্টটিকে আমরা প্রোনাউন হিসাবে ব্যবহার করব, আর কুড নট বসিয়ে বাকি অংশ। তো এই বাক্যটিকে যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা খেয়াল করব দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক অ্যান্ড কুড নট মুভ। তো এখানে আমরা শুধু এই সো এর পরিবর্তে আমরা এখানে ভেরি ব্যবহার করলাম, আর দ্যাটের পরিবর্তে এখানে আমরা অ্যান্ড। তবে দ্যাটের পরিবর্তে অ্যান্ড ব্যবহার করলেও আমরা কিন্তু সিটি এখানে আনিনি, কারণ সি এই দি ওল্ড ওমেনকেই বোঝাচ্ছে। আর আমরা জানি যে অ্যান্ড এবং বাটের পরে একই সাবজেক্ট দ্বিতীয়বার আসে না। আমরা এখন দেখব যে ইন স্পাইট অফ বা ডিসপাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে পরিবর্তন করা যায়। তো আমরা দেখব যে যখন ইন স্পাইট অফ বা ডিসপাইট অফ এর জায়গায় আমরা দো বল দো আগে বসাবো, এরপর সাবজেক্টিভ বসাবো। এরপরে খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভ বা নাউন। তো এখানে আমরা একটু খেয়াল রাখবো যে ইন স্পাইট অফ বা ডিসপাইট অফের
ব্যবহারের ক্ষেত্রে আমরা বিং, হ্যাভিং, মূল ভার্বের সাথে আইএনজি এগুলো যখন পাবো তখন আমরা ওইখানে যেভাবে চেঞ্জ করেছিলাম যে বিংয়ের পরিবর্তে অ্যাম ইজ আর, হ্যাভিংয়ের পরিবর্তে হ্যাভ হ্যাজ হ্যাড এবং মূল ভার্বের পরিবর্তে আমরা আইএনজিটি উঠিয়ে সেটিকে টেন্স অনুসারে এখানেও আমরা এই ব্যবহারগুলো পেতে পারি। তো সুতরাং আমরা যেহেতু বিং, হ্যাভিং এবং মূল ভার্বের সাথে আইএনজির ব্যবহারটা আগে শিখে আসছি, তো ইন স্পাইট অফ আর ডিসপাইট অফের পরিবর্তে এগুলো থাকলেও এখানে সেভাবে চেঞ্জ করে নিতে হবে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন ইন স্পাইট অফ হিজ বিং হেলদি হি ইজ লেজি। তো এখানে আমরা বিং পেয়েছি, তো আমরা ইন স্পাইট অফের পরিবর্তে আগে দো ব্যবহার করলাম সাবজেক্ট হিসাবে এখানে হিজ। তো হিজ যেহেতু এখানে হিজটা সাধারণত এখানে পরের অংশে আমরা হিজকে এখানে নিয়ে আসলাম, আর হিজ এবং হি একই সাবজেক্ট। আমরা হিজের যদি সাবজেক্টিভ ফর্ম করি তাহলেও হি হয়। অনেক ক্ষেত্রে আমরা তৃতীয় অংশ সাবজেক্ট পাবো না, সেক্ষেত্রে আমরা এখানে যে প্রোনাউনটি পাবো তাকে আমরা পসেসিভ ফর্ম হিসাবে হিজ, হার, দে এ ধরনের শব্দকে আমরা মূল সাবজেক্টে নিয়ে আসবো। তো দোয়ের পরে আমরা ইনস্পাইট অফের পরিবর্তে দিউ লিখলাম, আর হি আমরা হিজের পরিবর্তে হিজকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করলাম। আমরা আর বিংয়ের পরিবর্তে ইজ আমরা আগেই শিখে আসছি, তো এগুলো আমরা খেয়াল করব। এরপর বাকি অংশ বসিয়ে দিলাম। আমরা কম্পাউন্ড করার ক্ষেত্রে এখানে আমরা অবশ্যই বাট ইউজ করব, কারণ ইন স্পাইট অফ, ডিসপাইট অফ বিপরীত অর্থ ব্যবহার করে। তাই আমরা দো এখানে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করেছি, কিন্তু কম্পাউন্ডে আমরা শুধু সাবজেক্ট তারপরে ভার্ব নিয়ে আসব, আর কমার পরিবর্তে আমরা বাট ব্যবহার করলাম। তো খেয়াল রাখতে হবে যে একই সাবজেক্ট এবং ভার্ব দ্বিতীয়বার আসে না, যে এখানে হি ইজ আর হি ইজ, সুতরাং একই অংশ আমরা বাদ দিয়ে শুধু লেজি শব্দটা ইউজ করলাম। তো দো হি ইজ হেলদি শি ইজ লেজি, এটার কম্পাউন্ড ফর্ম হবে হি ইজ হেলদি বাট লেজি, অর্থাৎ দ্বিতীয় অংশের সাবজেক্ট এবং ভার্ব আমরা পার্ট করে দিলাম। টু বা ইন অর্ডার টু যুক্ত উদ্দেশ্যমূলক সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমরা দেখি সিম্পল সেন্টেন্সে অনেক সময় শুধু টু বা ইন অর্ডার টু পেতে পারি। তো টু বা ইন অর্ডার টু যদি থাকে আমরা খেয়াল করব যে এগুলো দিয়ে উদ্দেশ্য যখন বোঝাবে তখন আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। তো আমরা খেয়াল করব যে যেখানে টু দিয়েও যখন উদ্দেশ্য বোঝাবে শুধু টু এর ব্যবহার হলে আমরা টু এর পরিবর্তে সো দ্যাট, এবং ইন অর্ডার টু এর জায়গায় আমরা ইন অর্ডার দ্যাট। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা খেয়াল করব যে উদ্দেশ্যমূলক বাক্য শুধু টু থাকলে হবে সো দ্যাট, আর ইন অর্ডার টু থাকলে ইন অর্ডার দ্যাট। এরপরে সাবজেক্ট আমরা প্রথম যে সাবজেক্টটি পাবো সেটাকে বসাবো, আর প্রেজেন্ট টেন্স হলে ক্যান বা মে, আর পাস্ট টেন্স হলে কুড বা মাইট। এই ব্যাপারটা আমরা করব। এরপর বাকি অংশ এখন আমরা একটা এক্সাম্পল দেখলে এখানে ক্লিয়ার হব। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে আসি। দ্য স্টুডেন্টস ওয়ার্কড হার্ড টু কমপ্লিট দেয়ার অ্যাসাইনমেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করেছে, টু কমপ্লিট তাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাসাইনমেন্ট শেষ করা। তো সুতরাং এই টুকে আমরা উদ্দেশ্য ধরে এই টু এর পরিবর্তে আমরা কি বসালাম, সো দ্যাট। এরপরে আমরা কি দেখেছি যে দ্যাট বসানোর পরে সাবজেক্ট তো নিয়ে আসতে হবে, তাহলে প্রথম সাবজেক্ট দ্য স্টুডেন্টস, তার পরিবর্তে আমরা দে নিয়ে আসলাম। এরপরে আমরা খেয়াল করব যে বাক্যটি কোন টেন্সে ছিল, প্রেজেন্টে না পাস্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা কুড, আর পাস্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স হলে ক্যান ব্যবহার করব, আর পাস্ট টেন্স হলে কুড। তো সুতরাং আমরা এখানে আবার একটু বলি যে টু এর পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করলাম, আর দে কোথায় পেলাম, এই যে প্রথম অংশ হচ্ছে সাবজেক্ট, তার পরিবর্তে আমরা দে ব্যবহার করলাম যেহেতু এটা প্লুরাল বোঝাচ্ছে, আর প্রথম অংশের ভার্বটি পাস্ট টেন্সে আছে এই জন্য আমরা এখানে কুড ব্যবহার করলাম, আর বাকি অংশের খুব একটা চেঞ্জ নেই। কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা এখানে টু এর জায়গায় অ্যান্ড সো শব্দটা ব্যবহার করব, আর বাকি অংশে কোনো চেঞ্জ করব না। আমরা সিম্পল সেন্টেন্সে একটি কমন উদাহরণ হচ্ছে বিকজ অফ দিয়ে সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব তাহলে কিভাবে করব আমরা একটু দেখে নিই।
আমরা বিকজ অফ যেখানেই পাবো কমপ্লেক্স করার সময় আমরা শুরুতে একটা সিন্স বসাবো, এরপর সাবজেক্টের পরে যে অ্যাডজেক্টিভ বা নাউন যেটা থাকবে আমরা বসাবো, এরপরে কমা বাকি অংশ। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। তো বিকজ অফ আমরা আগেই দেখে আসছি যে বিকজ অফের জায়গায় আমরা বসাবো সিন্স। এরপরে আমরা খেয়াল করব সাবজেক্ট। তো সাবজেক্ট সাধারণত দ্বিতীয় অংশে থাকে, আর দ্বিতীয় অংশে না থাকলে প্রথম অংশে যে পসেসিভ অর্থাৎ মাই, হিজ, হার এই ধরনের শব্দগুলোকে আমরা সাবজেক্ট করে নিব। তাহলে এখানে আমরা মাই আছে, তাই মায়ের সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, আমরা আই ব্যবহার করলাম। এরপরে আমাদের একটা ভার্বের ব্যবহার করতে হবে, অক্সিলারি ভার্ব। এটা একটু খেয়াল রাখতে হবে যে অনেক সময় ভার্বটি উজ্জ থাকে, কিন্তু আমরা টেন্স অনুযায়ী অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এটাকে আমরা সাবজেক্টের পরে বসিয়ে নিব এই আন্ডারলাইন করা অংশে। এটা বাক্যের অর্থ মিলানোর জন্য আমাদেরকে দিতে হবে। এরপর বাকি অংশের কোনো চেঞ্জ নেই। তো আমরা এখানে আই যদি এটা প্রেজেন্ট টেন্স হতো এম লিখতাম, তো সেভাবে আমরা খেয়াল করব। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা খুব একটা চেঞ্জ নেই, শুধু কমার জায়গায় অ্যান্ড, আর অ্যান্ডের পরে আমরা দ্বিতীয় অংশটি আমরা বাদ দিলাম, অর্থাৎ একই সাবজেক্ট দ্বিতীয়বার বসে না, তাই আমরা এখানে আই ব্যবহার করলাম না। তো আই ওয়াজ ইল অ্যান্ড কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে পরিবর্তন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্টের রিলেটিভ প্রোনাউন। আমি আবার বলছি যে আমরা যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই ধরনের কোনো সেন্টেন্স যখন পাবো, যে বাক্যটি শুরু হয়েছে একটি সাবজেক্ট দিয়ে, তারপর একটি ভার্বের পর অবজেক্ট, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল, এভাবে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডে কীভাবে করবো। আমরা একটি স্ট্রাকচার দেখে নিই যে আমরা সাবজেক্টের জায়গায় ঠিক রাখবো, তারপর ভার্বটিকে বসাবো, অবজেক্টকেও বসাবো, শুধু এরপরে আমরা অবজেক্টের একটি রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ যে অবজেক্ট থাকবে তার সাথে মিল রেখে, যেমন ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ, কোনো বিষয় হলে দ্যাট, এই রিলেটিভ প্রোনাউনগুলো বসাবো। এরপরে আমরা একটি অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আমরা ব্যবহার করব। তো আমরা এখন তারপরে প্রেজেন্ট পার্টিসিপল সব বাকি অংশ। তাহলে একটি এক্সাম্পল ব্যবহার করলেই আমরা বিষয়টি সব পরিষ্কার হব। তো যেমন আই স, এখানে আমরা একটু বোঝানোর জন্য আমি এই স্ট্রাকচার মিলিয়ে বলতেছি। সাবজেক্ট, এই যে আমরা এখানে বললাম যে সাবজেক্ট, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, ভার্বটি হচ্ছে স, অবজেক্টটি হচ্ছে এ লিটল গার্ল, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তাহলে প্লেইং। তাহলে আমরা কি ক্লিয়ার হতে পারলাম যে কিভাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে একটি বাক্য হলো। তাহলে আমরা আবার বলতেছি সাবজেক্ট হচ্ছে এখানে আই, ভার্ব হচ্ছে স, অবজেক্ট হচ্ছে এ লিটল গার্ল, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে প্লেইং। তাহলে এই বাক্যটিকে যখন আমরা কমপ্লেক্সে পরিবর্তন করব, তখন কমপ্লেক্স কি করব, আমরা সাবজেক্টের জায়গায় সাবজেক্টকে ঠিক রাখবো, ভার্বও ঠিক থাকবে, অবজেক্টও ঠিক থাকবে, শুধু আমরা এখন যেহেতু এ লিটল গার্ল, তার পরিবর্তে আমরা একটা রিলেটিভ প্রোনাউন, আমরা আগেই বলেছি যে ব্যক্তি হলে হু ব্যবহার করব, বস্তু হলে হুইচ, কোনো বিষয় হলে দ্যাট। তো যেহেতু এখানে আমরা হু ব্যবহার করলাম, এরপরে আমরা এই হু এর সাথে মিল রেখে একটি অক্সিলারি, আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে যখনই কোনো রিলেটিভ প্রোনাউন বসাবো, তখনই তার সাথে একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, দ্যাট এগুলোর পরপরই আমরা একটি অক্সিলারি ভার্ব বসাবো, এবং সেটি টেন্স অনুযায়ী। যেহেতু এখানে আমি স ভার্বটিকে পাস্ট টেন্স, তাই আমরা হু এর সাথে মিল রেখে ওয়াজ, এরপরে বাকি অংশ যথারীতি বসবে। তো কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের খুব একটা পরিবর্তন নেই, শুধু হু এর জায়গায় আমরা অ্যান্ড ব্যবহার করব। আর এই ক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি যে লিটল গার্লের পরিবর্তে এখানে আমরা অ্যান্ডের পরে শি ব্যবহার করতেও পারি, না করলেও চলে। আমরা আই স এ লিটল গার্ল অ্যান্ড শি ওয়ান্টস প্লেইং, এটা এভাবে ব্যবহার করলেও হবে, অথবা তোমরা চাইলে আই স এ লিটল গার্ল অ্যান্ড ওয়াজ প্লেইং ব্যবহার করতে পারো।
এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যে অবজেক্টগুলো এর আগে দেখেছি সেই অবজেক্টগুলো যদি এরকম হয় মি, আস, ইউ, হিম, দ্যাম, তখন আমরা একটু অন্যভাবে পরিবর্তন করব। তখন আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট অথবা হোয়েন ব্যবহার করব। এরপর ওই অবজেক্টটিকে সাবজেক্টে পরিবর্তন করব, অর্থাৎ হিম হলে হি, মি হলে আই, হার হলে শি, দ্যাম হলে দে। এরপর টেন্স অনুযায়ী অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং প্রেজেন্ট পার্টিসিপল সব বাকি অংশ। তাহলে আমরা একটি এক্সাম্পল দেখি। আই স দ্যাম ক্যাচিং ফিশ। তো এই বাক্যে আমরা অবজেক্ট হচ্ছে দ্যাম। আমরা দ্যাম, এখানে কোনো ব্যক্তি বা বস্তু নেই। যেমন আমরা যদি এখানে আই স দ্যাম, দ্যাম না হয়ে যদি এখানে কোনো নাম থাকতো বা অন্য কিছু থাকতো, তাহলে আমরা কিন্তু এই স্ট্রাকচার না করে এর আগে যে স্ট্রাকচারটা দেখেছি সেটা ব্যবহার করতাম। কিন্তু যেখানে আমরা এই ধরনের স্ট্রাকচার প্রোনাউনগুলো পাবো, যেমন মি, আস, ইউ, হিম, দ্যাম, হার, তখন কিন্তু আমাদেরকে এই সতর্ক হতে হবে, তখন এই স্ট্রাকচারটি আমরা ফলো করব। তাহলে আমরা এখন খেয়াল করি, সাবজেক্ট হিসাবে আমরা আই ব্যবহার করলাম এখানে, যার যথারীতি স। এখন আমাকে খেয়াল রাখতে হবে দ্যাট বা হোয়েন। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট, এরপরে আমাদেরকে যে সাবজেক্ট অবজেক্টটি ছিল তাকে সাবজেক্ট করে ফেলতে হবে। যেমন দ্যামকে এখানে আমরা দে করলাম, এখানে যদি হার থাকতো তাহলে সি করব। তো এখানে যেহেতু দ্যাম পেয়েছি তাই আমরা দে লিখলাম। এরপরে আমরা তো আগেই বলেছি যে দ্যাটের পরে অবশ্য মানে যে কোনো রিলেটিভ প্রোনাউনের পরে একটা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। তো সুতরাং আই স দ্যাট, আমরা যেহেতু ভার্ব সাবজেক্ট ইউজ করেছি, দ্যামকে দে বানিয়ে ফেলেছি। দ্যামটা ছিল পসেসিভ, এখন দ্যামকে আমরা করলাম হচ্ছে সাবজেক্ট। সুতরাং দে হয়ে গেল। তো দে এর সাথে মিল রেখে আমরা ওয়্যার, এরপর বাকি অংশ যথারীতি বসিয়েছি। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে দে ওয়্যার ক্যাচিং ফিশ অ্যান্ড আই স দ্যাম। তো কম্পাউন্ড করার ক্ষেত্রে আসলে অনেক সময় কোনো নিয়মটা অর্থ অনুসারে চেঞ্জ হয়। যেমন এখানে আমরা তাদেরকে মাছ ধরতে আগে দেখেছি নাকি, মানে আমি তাদের দেখেছি কখন, তারা যখন মাছ ধরতেছে তখন। সুতরাং কাজটি আগে হয়েছে, তাই আমরা যেহেতু তারা মাছ ধরা অবস্থায় তাদেরকে দেখেছি, এটা হলো প্রথম কাজ। সুতরাং দে ওয়ার ক্যাচিং ফিশ, এরপর অ্যান্ড আই স দেম। তো এভাবে অর্থ মিলিয়ে আমরা কম্পাউন্ড করব। আমরা আরেকটি স্ট্রাকচার সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো আমরা যখন আমরা এই ধরনের বাক্য পাবো যে বাক্যটি শুরু হয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের নিয়মটি। তো সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্ট ব্যবহার করব, ভার্ব ব্যবহার করব। এখানে খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলেও আমরা যখন কমপ্লেক্স করতে যাব নাউনটিকে আগে নিয়ে আসবো। এরপর যে নাউনটিকে থাকবে তার সাথে মিল রেখে আমরা একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। আর আমরা তো আগেই বলে আসছি যে টেন্স রিলেটিভ প্রোনাউনের পরে টেন্স অনুযায়ী অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরপরে ওই যে অ্যাডজেক্টিভ যেটিকে আমরা বাদ দিয়েছিলাম সেটাকে সবার শেষে নিয়ে আসবো। তো একটা এক্সাম্পল দেখি, যেমন আই ফাউন্ড, সিম্পল সেন্টেন্স, আই ফাউন্ড এ ল্যাম্প ম্যান ইন দ্য স্ট্রিট। তো এখানে খেয়াল করো সবাই যে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ফাউন্ড, অ্যাডজেক্টিভ হচ্ছে এ ল্যাম্প, আর নাউন হচ্ছে ম্যান। তো এখন আমরা এটাকে যখন চেঞ্জ করব কমপ্লেক্সে, তখন আমরা স্ট্রাকচার অনুযায়ী আই লিখলাম, ভার্ব হচ্ছে ফাউন্ড, কিন্তু এখন আমরা এই এ ল্যাম্প কথাটাকে উঠিয়ে শুধু আমরা কাকে নিয়ে আসলাম, নাউনটিকে আগে নিয়ে আসলাম, ম্যান। এরপরে আমরা যে অতিরিক্ত অংশ সেটা বসালাম। এখন আমরা ম্যানের পরিবর্তে যে রিলেটিভ প্রোনাউন অর্থাৎ হু, যেহেতু একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, এরপরে যেহেতু ফাউন্ড পাস্ট টেন্সে ছিল আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ নিয়ে এসেছি। এরপরে যে অ্যাডজেক্টিভটিকে সবাই শেষে, বাক্যের শেষে। তো আই ফাউন্ড এ ল্যাম্প ম্যান ইন দ্য স্ট্রিট, এর কমপ্লেক্স ফর্ম আমরা করলাম কি, আই ফাউন্ড এ ম্যান ইন দ্য স্ট্রিট হু ওয়াজ ল্যাম্প। কম্পাউন্ডের ক্ষেত্রে খুব বেশি একটা চেঞ্জ নাই, আই ফাউন্ড এ ম্যান ইন দ্য স্ট্রিট, হু এর জায়গায় আমরা অ্যান্ড ব্যবহার করলাম। এরপরে আমরা হি ব্যবহার করতেও পারি অথবা ওয়াজ ল্যাম্প ব্যবহার করলেও হবে।
আমরা আরেকটি এক্সাম্পল দেখব যেখানে বাক্যটি শুরু হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু বি, অর্থাৎ বাক্যটির স্ট্রাকচার হবে একটি সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট, তারপর টু বি দিয়ে বাক্যটি গঠিত হবে। তো আমরা এই ক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্ট ভার্ব সব যথারীতি রাখবো, তারপর দ্যাট ব্যবহার করে পড়ব, এরপর অবজেক্টটিকে আমরা সাবজেক্টে পরিণত করব। আমরা কি দেখিয়ে আসছি যে আমরা কিভাবে অবজেক্টকে সাবজেক্ট করে, অর্থাৎ হিম থাকলে হি, মি থাকলে আই, হার থাকলে শি, দ্যাম থাকলে দে। এরপর টেন্স অনুযায়ী বি ভার্ব, অর্থাৎ বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এটাকে আমরা টেন্স অনুযায়ী লিখবো। এরপর যে অ্যাডজেক্টিভ থাকবে সেটাকে বসাবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন আই নো হিম টু বি অনেস্ট। তাহলে আমরা এই স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট, ভার্ব হচ্ছে নো, অবজেক্ট হচ্ছে হিম, আর টু বি, এই যে টু বি আমরা এখানে পেলাম। এরপরে বাকি অংশ। তো আমরা এখন কমপ্লেক্স করার জন্য আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি, যে সাবজেক্ট আমরা আই লিখলাম, ভার্ব হচ্ছে নো, এরপর দ্যাট, অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, অর্থাৎ হিমকে আমরা হিতে পরিণত করলাম। এরপরে যেহেতু নোটা প্রেজেন্ট টেন্সে, এই জন্য আমরা অক্সিলিয়ারিভাবে এখানে দিলাম ইজ। এরপর বাকি অংশ। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা খুব একটা পরিবর্তন করব না, হি ইজ অনেস্ট অ্যান্ড দ্যাটের পরিবর্তে আমরা অ্যান্ড লিখলাম, অ্যান্ড আই নো দ্যাট। তাহলে এখানে আমরা কেন পরের অংশকে আগে নিয়ে আসলাম, অর্থাৎ সে আগে অনেস্ট, তারপরে আমি তাকে জানি। তো এভাবে মিল করে আমাদেরকে কম্পাউন্ড করতে হবে। আসলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের খুব বেশি রুলস মনে রাখতে হয় না, তবে অর্থ অনুসারে আমাদেরকে অনেক অর্থ এবং বাক্যের ধরন বিবেচনা করে আমাদেরকে কম্পাউন্ডটা করতে হয়। তবে কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদেরকে কনজাংশনের ব্যবহারটাকে সঠিক রাখতে হবে, অর্থাৎ অ্যান্ডের ব্যবহার অনেক সময় হয় সবচেয়ে বেশি, এছাড়া বাট অথবা অর। বাটটা হয় যখন বিপরীত অর্থে, আর অর হচ্ছে যখন কোনো কিছু মানে দুইয়ের মধ্যে যখন একটাকে বেছে নিতে হবে তখন। আমরা এখন কিছু শব্দ দেখতে পাচ্ছি, ফ্রেজ, যেমন আমরা কিছু সময়বাচক ফ্রেজ পাই, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, অ্যাট নাইট, ইন দ্য স্প্রিং, ইন উইন্টার, ইন অটম ইত্যাদি যখন কোনো সিম্পল সেন্টেন্সে পাবো, তো এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড, অর্থাৎ আমরা অনেক সময় পাই এই শব্দগুলো। তো যখন আমরা এই শব্দগুলো পাবো, তখন শুরুতেই আমরা হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ, টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্স হলে হোয়েন ইট ইজ, আর পাস্ট টেন্স হলে হোয়েন ইট ওয়াজ। তারপরে ওই যে শব্দটা, যেমন ইন দ্য মর্নিং, তো আমরা যখন ইন দ্য মর্নিং পাবো, তাহলে হোয়েন ইট ইজ শুরু করে দিয়ে মর্নিং, যখন ইন দ্য ইভিনিং পাবো হোয়েন ইট ইজ ইভিনিং, এভাবে তারপরে বাকি অংশ। তো আমরা এক্সাম্পল দেখলে বিষয়টা পরিষ্কার হবো, যেমন দ্য ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং। তো এখানে আমরা কি পেলাম, ইন স্প্রিং। তো নিয়ম অনুযায়ী আমরা কি করব, হোয়েন ইট ইজ স্প্রিং, হোয়েন ইট ইজ লিখলাম, এরপরে যে সময় স্প্রিং বসালাম। আমরা স্ট্রাকচার অনুযায়ী হোয়েন ইট ইজ দিয়ে তারপর সময়টা দিলাম স্প্রিং, এরপর বাকি অংশ। তো এখানে আমরা এভাবেও করতে পারতাম, দ্য ফ্লাওয়ার্স ব্লুম হোয়েন ইট ইজ স্প্রিং, এভাবে দিলেও এটা হতো। তবে সুন্দর দেখানোর জন্য আমরা হোয়েন ইট ইজ স্প্রিং দ্য ফ্লাওয়ার্স ব্লুম আমরা স্ট্রাকচার মিল করে লিখলাম, তাতে কোনো সমস্যা নেই। আবার আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে আগে কোন কাজটা ঘটে। সুতরাং যখন স্প্রিং আসে তারপরে ফুল ফুটে, সুতরাং ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ব্লুম। একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যে অ্যাট দ্য টাইম অফ থাকলে অবশ্যই হোয়েন ইট ইজ, অ্যাট দ্য টাইম অফ পুরোটা উঠে গিয়েই শুধুমাত্র হোয়েন ইট ইজ বসবে। যেমন হি ওয়েক আপ অ্যাট দ্য টাইম অফ রেডিং, তো এইখানে আমরা অ্যাট দ্য টাইম অফ পুরোটার পরিবর্তেই হোয়েন ইট ইজ শব্দটা বা হোয়েন ইট ওয়াজ শব্দটা ব্যবহার করব, সব কথাগুলো ব্যবহার। যেমন হি ওয়েক আপ অ্যাট দ্য টাইম অফ রেনিং, তাহলে ওয়েক আপ অ্যাট দ্য টাইম অফ পুরো চেঞ্জ করে আমরা এখানে লিখলাম হোয়েন ইট, যাতে এটা পাস্ট টেন্স, তারপরে ওয়াজ রেনিং। কম্পাউন্ডের ক্ষেত্রে হি ওয়েক আপ অ্যান্ড ইট ওয়াজ রেনিং, তো খুব একটা চেঞ্জ নেই।